আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ব্লাড অ্যান্ড ওয়েল বর্তমান সময়ের খুবই আলোচিত একটি বই। ব্রেডলি হোপ এবং জাস্টিন স্কেচক এ বইটিতে সৌদি আরবের বহুল আলোচিত ক্রাউন প্রিন্স ও দেশটির ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের জীবনের অজানা কিছু অধ্যায় তুলে ধরেছেন। ব্যাপক আলোচিত এই বইয়ে সৌদি রাজপরিবার এবং এর ভেতরের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হয়েছে। ব্লাড অ্যান্ড ওয়েলে সৌদি রাজপরিবারের অন্তরালের দৃশ্যপট, যুবরাজদের ব্যক্তিগত জীবন, দৃষ্টিভঙ্গি সহ অনেক কিছুই আলোচনায় এসেছে। কি আছে এই বইয়ে আজ জানাবো সে সম্পর্কে নানা তথ্য। মোহাম্মদ বিন সালমানের কাছে আমেরিকান সবকিছুই ভালো লাগে। জনপ্রিয় ভিডিও গেম কল অফ ডিউটি থেকে শুরু করে অ্যাপেলের যাবতীয় সব উপকরণ, পুরনো ফ্যাশনের বিগ ম্যাক অথবা খাবার হিসেবে ম্যাকডোনাল্ডসের বার্গার, সবকিছুই সৌদি যুবরাজের পছন্দের। এমবিএসকে পুরোপুরিভাবে মার্কিন সংস্কৃতি ও উপকরণের অন্ধভক্তই বলা যায়। তবে আমেরিকার অনেক কিছু ভালো লাগলেও মার্কিন প্রশাসন ও সরকার কাঠামোর বিষয়ে অবশ্য ভিন্ন চিন্তা রয়েছে তার। সরকার কাঠামো হিসেবে এমবিএসের নিজস্ব পছন্দ হল চীনের সরকার পদ্ধতি, কারণ তিনি মনে করেন চীনা পদ্ধতিতে দেশ পরিচালনা করতে পারলে তার সিংহাসনটি যেমন নিরাপদ থাকবে, তেমনি সৌদি আরবে আল সৌদের প্রভাব ও আধিপত্য আরও অনেক দিন বহাল থাকবে। বিন সালমান শুরু থেকেই পশ্চিমা মহলকে আস্থায় রাখার গুরুত্ব অনুধাবন করেছিলেন, আর সে কারণেই আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি সবসময় নিজেকে প্রগতিশীল, আধুনিক, উদারমনা এবং ধর্মনিরপেক্ষ মানসিকতার ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেছেন। যদিও সৌদি আরবের শাসক পরিবার রক্ষণশীল হিসেবেই মানুষ জানেন। এমবিএস সেখানে নিজেকে ব্যতিক্রম ও ভিন্নমাত্রার হিসেবে প্রমাণ করার জন্য সচেতনভাবে চেষ্টা করে যাচ্ছেন, আর নিজেকে সেভাবে উপস্থাপন করতে গিয়ে তিনি শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার পর সৌদি আরব জুড়ে পশ্চিমা সংস্কৃতির নানা উপাদানের অনুপ্রবেশ ঘটিয়েছেন। সৌদি আরবে বেশ কয়েক দফা কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেছে, সিনেমা হল চালু করা হয়েছে, সেই সাথে নারীদের খেলাধুলার বড় কিছু ইভেন্টও আয়োজন করা হয়েছে। অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ভিশন 2030 ঘোষণা করেছেন। এটি মূলত দীর্ঘ এক যুগের একটি চলমান প্রকল্পের রূপকল্প, যার উদ্দেশ্য হল তেল নির্ভর সৌদি অর্থনীতিকে আরও বেশি বৈচিত্র্যময় করে তোলা। যদিও তার এত সব সংস্কারমূলক কার্যক্রমের তেমন কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। ছোটখাটো যে কয়েকটা সংস্কারমূলক পদক্ষেপ তিনি নিয়েছিলেন তার বেশিরভাগই একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিচে চাপা পড়ে যায়। এমবিএস এর বিরুদ্ধে দেশের অভ্যন্তরে এবং বাইরে প্রতিপক্ষকে হত্যা, সহিংসতা বৃদ্ধি ও গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। তার সময় এসে সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়ার মাত্রা বৃদ্ধি পেয়েছে, আর অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার উদ্দেশ্যেই রায় দেয়া হচ্ছে। সৌদি আরবের যে কয়েকটি হাজার শিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের উপর মারাত্মকভাবে দমনপীড়ন চালানো হচ্ছে। একই সাথে মানবাধিকার কর্মী, বিরোধী নেতাকর্মী, ভিন্ন মতাবলম্বী ধর্মীয় স্কলার, এমনকি সৌদি রাজ পরিবারের সিনিয়র অনেক সদস্যকেও জেলে রাখা হয়েছে। সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সামান্য একটি টুইট করলে কিংবা দেশে গণতান্ত্রিক সংস্কারের কথা বললেও অনেককে মিথ্যা অভিযোগে গুম করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই জেলে আটক এই মানুষগুলোর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা মিলছে না। এমন একটি আলোচিত ঘটনা হচ্ছে সৌদি আরবের জনপ্রিয় ইসলামিক স্কলার সালমান আল আওদাহকে জেলে নেয়া ও মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাটি। সালমান আল আওদাহর উপর এমবিএস রুষ্ট হন যখন তিনি কাতার অবরোধ করার সৌদি অবরোধের বিরুদ্ধে টুইট করেন। তিনি কাতার ও সৌদি আরবের বন্ধুত্ব কামনা করে দোয়া করেন। বিশ্লেষকরা বলছেন, সৌদি যুব প্রজন্মের কাছে সালমান আল আওদাহ ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য হওয়ায় এমবিএস তাকে মুক্ত অবস্থায় রাখার সাহস পায়নি। সৌদি আরবে কর্মরত সাংবাদিক ও শিক্ষাবিদরা এক ধরনের দমবন্ধ অবস্থার মধ্যে আছেন। বিন সালমানের বিরুদ্ধে সৌদি আরবের বাইরে থেকে কথা বললেও যে মারাত্মক পরিণতি হতে পারে তার বড় প্রমাণ ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ড। খাশোগির হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এমবিএস মূলত সৌদি প্রবাসী নাগরিকদেরও একটি সতর্ক বার্তা করে দিয়েছেন। খাশোগির মতো একজন পরিচিত ব্যক্তিকে যদি এভাবে হত্যা করা হয় তাহলে এমন পরিণতি অন্য যে কারোরই হতে পারে।
সৌদি যুবরাজের স্বৈরতান্ত্রিক মতের প্রতিফল সৌদি সীমানার বাইরেও প্রসারিত হয়েছে। শুধু ইয়েমেনে যে যুদ্ধের সূচনা তিনি করেছেন তা সাম্প্রতিক মানব ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। ইয়েমেনের এই করুণ পরিণতির মূল কারণই ছিল সৌদি নেতৃত্বাধীন অবরোধ ও চলমান বোমাবর্ষণ। এমবিএসের নেওয়া সৌদি অর্থনীতির রূপান্তর ও উদারীকরণ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে প্রগতিশীলতার চর্চাকে ইতিবাচক ও যুগান্তকারী হিসেবে দেখানো হলেও এগুলো এক ধরনের আইওয়াশ। অর্থনীতিকে উদার করার কথা বললেও সরকার, প্রশাসন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে তিনি মোটেও সংস্কার করতে চাননি। উল্টো সৌদি আরবের রাজনৈতিক ও সামাজিক কাঠামোগুলোকে তিনি অনেকটাই পরাধীন করে ফেলেছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকার পদ্ধতির আদলে তিনি বিরোধী দলহীন একটি সরকার কাঠামো গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, সৌদির ডি-ফ্যাক্টো শাসক চীনের শাসন পদ্ধতির চেয়ে এক কাঠি এগিয়ে আরও বেশি কর্তৃত্বপরায়ণ শাসন প্রয়োগ করতে চান। গোটা সৌদি আরবে রাজপরিবারের আধিপত্যকে আরও বৃদ্ধি করার জন্য তিনি নানামুখী কৌশল নিয়েছেন। দেশের রাজনীতি ও অর্থনীতিতে রাজপরিবারকে সম্পৃক্ত করে এবং যুবরাজদের বিনিয়োগের মাত্রা বাড়িয়ে অর্থনীতির ভগ্নদশা দূর করারও চিন্তা করেছেন। অনেকেই মনে করেন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে মডেল হিসেবে সামনে রেখেই অগ্রসর হচ্ছেন। 2019 সালে এক বাণিজ্য সফরে চীনে গিয়ে বিন সালমান চীনের সন্ত্রাস বিরোধী আইন ও মৌলবাদ বিরোধী পদক্ষেপের প্রশংসা করেন। অথচ চীন এই দুটো আইন ব্যবহার করেই দেশটির জিনজিয়াং প্রদেশে থাকা 20 লাখ উইঘুর মুসলিমের বিরুদ্ধে অত্যাচার করে যাচ্ছে। যেখানে এমবিএস একটু হলেও উইঘুর সম্প্রদায়ের পক্ষে কথা বলবেন এমনটাই সবাই আশা করেছিল, সেখানে চীনকে উইঘুর নিধনের অবাধ লাইসেন্স দেওয়ার মাধ্যমে তিনি চীনকে অনেক বড় ছাড় দিয়ে আসেন। সেই সফরে সৌদি আরব ও চীনের মধ্যে $28 বিলিয়ন মোট 35টি অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। সৌদি যুবরাজ যেভাবে তার ক্ষমতাকে সংহত করার চেষ্টা করেছেন, যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে তাতে সহায়তা করে গেছে। এমনকি খাশোগি হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পরও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এমবিএসকে সমর্থন দিয়ে গেছেন। এর নেপথ্য কারণ ছিল যুক্তরাষ্ট্রের তেল বাণিজ্য স্বার্থ। সৌদি আরব প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল অঙ্কের সমরাস্ত্র কেনায় মার্কিন অর্থনীতির বিকাশেও সৌদির প্রভাব কম নয়। মোহাম্মদ বিন সালমানও বুঝে গেছেন তার সিংহাসনের নিরাপত্তা ও আল সৌদ বংশের অব্যাহত যাত্রার জন্য পশ্চিমা সমর্থনের কোনো বিকল্প নেই। যদিও বর্তমান প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরবের নাজুক মানবাধিকার পরিস্থিতি ও ইয়েমেন যুদ্ধের বিষয়ে বেশ কঠোর সমালোচনা করেছেন, তারপরও বিশ্লেষকরা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানও খুব একটা তাৎপর্যপূর্ণ কিছু নয়। কারণ যুক্তরাষ্ট্র সৌদি আরবের থেকে যে ধরনের সমর্থন ও সহায়তা চায় তার জন্য সৌদি আরবে গণতন্ত্রের চেয়ে বরং আল সৌদ পরিবারের রাজতন্ত্র থাকলে বেশি ভালো সাড়া পাওয়া যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিগত কয়েক বছর ধরে সৌদি আরবের প্রধান প্রতিরক্ষা অংশীদার। প্রেসিডেন্ট ট্রাম্প তার আমলে সৌদি আরবের কাছে $450 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করে গেছেন। রেকর্ড পরিমাণ অর্থের সমরাস্ত্র চুক্তি এবং তেল বাণিজ্যের ধারাবাহিকতা প্রমাণ করে সৌদি যুবরাজ তেল সমৃদ্ধ রাষ্ট্রের কর্তৃত্বশালী শাসক হিসেবে আগামীতেও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে প্রভাব বিস্তার করে যাবেন। তার অংশীদার ও সহায়ক শক্তিরও তেমন একটা অভাব হবে না। ওআইসি এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির মূল নিয়ামক হওয়ার কারণে পশ্চিমা পরাশক্তিরাও সৌদি সমর্থনকে হারাতে চায় না। বাইডেন প্রশাসন বিন সালমানের নানা রকম কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ জানিয়েছে। বাইডেন জানিয়েছেন সৌদি আরব তার অভ্যন্তরীণ রাজনীতি ও নীতি নির্ধারণে কতটা সংস্কার আনছে তার উপরই ভবিষ্যৎ মার্কিন সৌদি সুসম্পর্ক নির্ভর করছে। তবে মার্কিন বিশ্লেষকদের এক্ষেত্রে ভিন্ন অবস্থান রয়েছে। তাদের মতে বাইডেনের এখন মার্কিন স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া উচিত। বিন সালমান কোথায় কি মানবাধিকার লঙ্ঘন করে বেড়ালো তা নিয়ে বাইডেনের ব্যতিগ্রস্ত হওয়া অপ্রাসঙ্গিক। হয়তো এইসব নীতি নির্ধারকদের চাপে বাইডেন আগামীতে তার অবস্থানে থাকতে পারবেন না। আর তেমনটা হলে বিন সালমানের চলার পথটা সামনের দিনগুলোতে আরও মসৃণ হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।